যখন জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম মেঘনার মা শোভা বেবী সাধারণ পোশাকে একজন গরিব মহিলার মতো একটি বড় সরকারি ব্যাংকে টাকা তুলতে গেলেন, তখন ব্যাংকের সব অফিসার তাকে ভিক্ষুক ভেবে অপমান করেন। কেউ ভাবতেও পারেনি এই সাধারণ মহিলা আসলে জেলার ডিএম অফিসার মেঘনা ম্যাডামের মা। তাকে অবজ্ঞার চোখে দেখে সবাই ভাবছিল এই মহিলা এত বড় ব্যাংকে কি করতে এসেছে। এমন সময় মহিলা ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে যান। কাউন্টারে রূপা নামে একজন নিরাপত্তা প্রহরী বসেছিল। শোভাদেবী রূপাকে বললেন, বেটি, আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে, এই যে চেক। রূপা চেক না দেখেই মহিলাকে বলতে শুরু করলো, তোমার এত বড় সাহস কি করে হলো ব্যাংকে আসার? এই ব্যাংক তোমার মতো লোকদের জন্য নয়। ভিখারি কেন এসেছ? এই ব্যাংক বড় লোকদের, এখানে বড় বড় লোকদের অ্যাকাউন্ট আছে। তোমার মতো মহিলার তো এমন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষমতা নেই। বেরিয়ে যাও এখান থেকে, নলে মেরে তাড়াবো। শোভাদেবী বললেন, বেটি, তুমি আগে চেকটা তো দেখো, আমাকে 5 লাখ টাকা নগদ তুলতে হবে। এটা শুনে রূপা রেগে গেল। এটা কোনো মজা করা জায়গা নয়। তুমি কি ভাবছো তুমি যা বলবে আমি তাই মেনে নেব? তোমার মতো মহিলার এমন ক্ষমতাই নেই। আর কি বললে 5 লাখ? জীবনে কখনো এত টাকা দেখেছো? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নাহলে ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিক তখন ব্যাংক ম্যানেজার মিস্টার শর্মা তার কেবিন থেকে বাইরে উকি দিয়ে জিজ্ঞাসা করলেন, কে এত হট্টগোল করছে? রূপা তৎক্ষণাৎ বলল, কোনো ভিক্ষুক মহিলা স্যার, যেতে চাইছে না। মিস্টার শর্মা রেগে বাইরে এলেন এবং কিছু না জিজ্ঞাসা করে সেই বয়স্ক মহিলাকে একটা জোরে থাপ্পড় মারলেন। থাপ্পড় এত জোরে ছিল যে শোভাদেবী টলমল করে মাটিতে পড়ে গেলেন। তারপর ম্যানেজার নিরাপত্তা প্রহরীকে ডেকে বললেন, কি করছো? টেনে হিচড়ে বের করে দাও এই মহিলাকে, জানি না কোথা থেকে এসব লোক এসে পড়ে। রূপা জোর করে শোভাদেবীকে ব্যাংক থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। সেখানে উপস্থিত সব গ্রাহক এবং কর্মচারীরা চুপচাপ সব দেখছিলেন। কেউ জানত না যে এই মহিলা জেলার ডিএম অফিসার মেঘনার মা। আর এই পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। বাড়ি ফিরে শোভাদেবী কাঁদতে কাঁদতে তার মেয়ে ডিএম মেঘনাকে ফোন করে সব ঘটনা বললেন। কিভাবে ব্যাংকে তার সঙ্গে অপমান করা হয়েছে, কিভাবে তাকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়েছে। এটা শুনে মেঘনার বুকের ভেতর কেঁপে উঠলেন। তার কাছে এটা যেন আগুনের চেয়েও কম ছিল না। তিনি কাঁদতে কাঁদতে মাকে বললেন, মা, কাল আমি নিজে আসছি এবং তোমার সঙ্গে গিয়ে ওই ব্যাংক থেকে টাকা তুলব। পরের দিন সকালে মেঘনা সাধারণ সুতি শাড়ি পরে তার মায়ের সঙ্গে ব্যাংকে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন। তাদের চোখে অশ্রু ছিল, গর্ব এবং বেদনা দুটোই ছিল। শোভাদেবী তার মেয়ের জন্য গর্বিতা ছিলেন। তিনি কত কষ্টে তাকে মানুষ করেছেন, পড়াশোনা করিয়েছেন এবং আজ এত উঁচু পদে পৌঁছে দিয়েছেন। সকাল ঠিক 9টায় মা মেয়ে ব্যাংকের বাইরে পৌঁছালেন। ব্যাংক তখনও খুলেনি, যদিও ব্যাংক খোলার সময় ছিল 10টা। মেঘনা শান্তভাবে দরজার কাছে বসে অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর ব্যাংক খুললে তারা ভেতরে প্রবেশ করলেন। দুজনের পোশাক এত সাধারণ ছিল যে সেখানে উপস্থিত গ্রাহক এবং কর্মচারীরা তাদের সাধারণ গ্রামীণ মহিলা ভেবে ভুল করল। কেউ কল্পনাও করতে পারেনি যে এই মেঘনা জেলার ডিএম। ধীরে ধীরে তারা কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। সেখানে সেই রূপা বসেছিল। মেঘনা বিনয়ের সঙ্গে বললেন, ম্যাডাম, আমাদের টাকা তুলতে হবে, মায়ের ওষুধ কিনতে হবে এবং আরও কিছু জরুরি কাজ আছে। এই যে চেক, দেখে নিন। রূপা দুই মহিলাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। শাড়িতে একজন বয়স্ক মহিলা এবং সাধারণ পোশাকে একজন যুবতী। কোনোভাবেই তাকে অফিসার বলে মনে হচ্ছিল না। সে ব্যঙ্গ করে বলল, আপনারা হয়তো ভুল ব্যাংকে চলে এসছেন। এই শাখা হাই প্রোফাইল ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে। মেঘনা মুচকি হেসে উত্তর দিলেন, একবার চেক করে দেখুন ম্যাডাম, যদি না থাকে তাহলে আমরা চলে যাব। রূপা অনিচ্ছায় খামটা নিল এবং বলল, একটু সময় লাগবে, ওয়েটিং চেয়ারে বসুন। মেঘনা মায়ের হাত ধরে কোণে একটা খালি চেয়ারে বসে গেলেন। তিনি মাকে পানি দিলেন এবং নিজেও শান্তভাবে বসে রইলেন। ব্যাংকে উপস্থিত লোকজন তাদের দিকে তাকাচ্ছিল। এখানে সাধারণত ধনী ব্যবসায়ী, অফিসার এবং প্রভাবশালী লোকজন আসতেন, দামি গাড়ি এবং চকচকে পোশাকে। তাই সাধারণ পোশাকে বসে থাকা মা মেয়েকে সবাই অদ্ভুত মনে করছিল। চারিদিকে ফিসফিস শুরু হয়ে গেল। কোন গ্রাম থেকে এসছে? পেনশনের জন্য হয়তো। এখানে এদের অ্যাকাউন্ট থাকার কথা না? মেঘনা সব শুনছিলেন কিন্তু শান্ত থাকলেন। তার মা একটু অস্বস্তিতে ছিলেন, কিন্তু মেয়ের ধৈর্য দেখে নিজেকে সামলে নিলেন। কিছুক্ষণ পর মেঘনা রূপাকে বললেন, যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে দয়া করে ম্যানেজারের সঙ্গে দেখা করিয়ে দিন, আমার তার সঙ্গে জরুরি কথা আছে। রূপা বিরক্ত হয়ে ফোন তুলে ম্যানেজারের কেবিনে কল করল। স্যার, একটি মহিলা এসছেন, বলছেন আপনার সঙ্গে দেখা করতে চান, পাঠিয়ে দেব? ম্যানেজার কাঁচের ভেতর দিয়ে উকি দিয়ে দেখলেন সাধারণ পোশাকে একজন মহিলা তার মায়ের সঙ্গে বসে আছেন। অফিসার বলে মোটেই মনে হচ্ছিল না। তিনি ঠান্ডা স্বরে বললেন,
আমার কাছে ফালতু লোকদের জন্য সময় নেই, বলে দাও বসে থাকতে। রূপা বলল, আপনি ওয়েটিং চেয়ারে বসুন, স্যার একটু পর ফ্রি হবেন। মেঘনা কিছু বললেন না, শুধু মায়ের হাত ধরে শান্তভাবে বসে রইলেন। একজন অফিসারের মর্যাদা এবং একজন মেয়ের ধৈর্য নিয়ে মেঘনা তখনও পুরোপুরি শান্ত এবং সংযমী, কিন্তু মায়ের অস্বস্তি এবং লোকের পিসপিস শুনে তিনি মায়ের হাত চেপে ধরে বললেন, মা, মনে হচ্ছে এদের কিছু যায় আসে না, এখন আমাকেই কিছু একটা করতে হবে। তিনি ধীরে ধীরে উঠলেন, শাড়ির আঁচল ঠিক করলেন এবং সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন। ম্যানেজার, যিনি তখনও কাচের পেছন থেকে তাদের উপর নজর রাখছিলেন, ঘাবড়ে গেলেন। তিনি তাড়াতাড়ি বাইরে এসে মেঘনার পথ আটকে বললেন, হ্যাঁ বলুন, কি কাজ? মেঘনা সেই খামটা এগিয়ে দিয়ে বললেন, আমাকে টাকা তুলতে হবে, আমার মায়ের ওষুধ কিনতে হবে, আর অনেক কাজ আছে, এই যে চেক দেখে নিন। ম্যানেজার খাম না নিয়ে বিরক্তির সঙ্গে বললেন, যখন অ্যাকাউন্টে টাকা নেই তাহলে ট্রানজ্যাকশন কি করে হবে? তোমাকে দেখে মনে হয় না যে তোমার অ্যাকাউন্টে টাকা থাকবে? বড় এসছো টাকা তুলতে, এখন আর ভিড় করো না, দেখো সবাই তোমাকেই দেখছে, পরিবেশ খারাপ হচ্ছে, ভালো হবে যদি এখন চলে যাও। মেঘনার মুখ তখনও স্থির ছিল, কিন্তু তার চোখে একটা আলাদা চমক ছিল। শান্তির জায়গায় এখন কঠোরতা নেমে এসেছিল। তিনি কিছু না বলে খামটা টেবিলে রেখে ধীর স্বরে বললেন, ঠিক আছে, যাচ্ছি, তবে একটা অনুরোধ, এই খামে যে তথ্য আছে একবার অবশ্যই পড়ে দেখবেন, হয়তো আপনার কাজে লাগবে। এতটুকু বলে তিনি মায়ের হাত ধরে মুখ ফিরিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন, কিন্তু দরজায় পৌঁছে শোভাবেবী তিনি ফিরে তাকালেন এবং গভীর দৃষ্টিতে বললেন, বেটা, এই আচরণের পরিণাম তোমাকে ভোগ করতেই হবে, সময় সব বুঝিয়ে দেবে। পুরো ব্যাংক কয়েক মুহূর্তের জন্য নীরবতায় ডুবে গেল। কোনো শব্দ নেই, কোনো রাগ নেই, শুধু মর্যাদায় মোড়া একটা সতর্কবাণী, যা কোনো ঝড়ের চেয়েও কম ছিল না। ম্যানেজার এক মুহূর্তের জন্য থমকে গেলেন, তারপর বড় বড় করে বললেন, বুড়ো মানুষে যা তা বলে, যাক যেতে দাও, এবং ফিরে গিয়ে তার চেয়ারে বসে পড়লেন। তার সামনে সেই খামটা তখনও টেবিলে পড়েছিল, স্বপঠিত, উপেক্ষিত। তিনি জানতেন না যে সেই খামে এমন একটা সত্য লুকিয়ে আছে যা তার জগৎ উল্টে দেবে। পরের দিন ব্যাংকের একই রুটিন শুরু হলো। ক্লার্ক তার কাজে, ক্যাশিয়ার তার গণনায়, আর ম্যানেজার তার পুরনো অহংকারে। কিন্তু এবার একটা পার্থক্য ছিল। সেই বয়স্ক মহিলা যার সঙ্গে দুদিন আগে অপমানের সব সীমা পার করা হয়েছিল, তিনি আবার সেই ব্যাংকে প্রবেশ করলেন। তবে এবার তিনি একা ছিলেন না, তার সঙ্গে ছিলেন একজন তেজি অফিসার, যিনি স্যুট বুটে চকচক করছিলেন। তার হাতে ছিল একটা ঝকঝকে ব্রিফকেস। তাদের প্রবেশের সঙ্গে সঙ্গে পুরো ব্যাংকের দৃষ্টি সেই দিকে স্থির হয়ে গেল। মেঘনা কাউকে না দেখে সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন। ম্যানেজার প্রথমে তাকে চিনতে পারেননি, কিন্তু যতই তিনি কাছে এলেন তার মুখ পরিষ্কার হয়ে গেল। সেই মেঘনা, যার ফাইল তিনি গতকাল ফিরিয়ে দিয়েছিলেন, যার শাড়ির ওপর তিনি হেসেছিলেন, যাকে তিনি বলেছিলেন তোমাদের মতো গ্রাহক চাই না এবং বের করে দিয়েছিলেন, এখন তার মুখে ভয়ের ছায়া পড়তে শুরু করলো। ঘাবড়ে গিয়ে তিনি নিজেই কেবিন থেকে বেরিয়ে এলেন। মেঘনার মুখে তখন আত্মবিশ্বাস এবং মর্যাদার দীপ্তি ছিল। তিনি থামলেন না, সোজা ম্যানেজারের সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বললেন, ম্যানেজার সাহেব, আমি গতকালই বলেছিলাম যে আপনার আচরণের পরিণাম ভুগতেই হবে। আপনি শুধু আমাকে নয়, আমার মতো হাজারো সাধারণ নাগরিককে তাচ্ছিল্য করার চেষ্টা করেছেন। এখন সময় এসছে শাস্তি ভোগের। ম্যানেজার হতভম্ব হয়ে বললেন, আপনি কি আমাকে শেখাতে এসছেন? এটা আপনার বাড়ি নয়, এটা ব্যাংক, আর আপনি এখানে আমার কি করতে পারেন? মেঘনা তার কথা মাঝখানে থামিয়ে মুচকি হেসে বললেন, তার সঙ্গে আসা অফিসারকে ইশারা করে বললেন, ইনি আমার আইনি উপদেষ্টা, আর আমি মেঘনা, এই জেলার প্রশাসক, ডিএম, এবং এই ব্যাংকের 8% শেয়ার হোল্ডার। আর এই আমার মা, যার সঙ্গে আপনারা খুব বাজে ব্যবহার করেছেন। এক মুহূর্তের জন্য পুরো ব্যাংক নিস্তব্ধতায় ছেয়ে গেল। সব কর্মচারী, গ্রাহক, এমনকি দরজার কাছে দাঁড়ানো নিরাপত্তা প্রহরীরা হতবাক হয়ে গেল। ম্যানেজারের মুখের রং উড়ে গেল। তিনি কিছু বলার আগে মেঘনা আবার বললেন, তোমাকে ব্যাংক ম্যানেজার পদ থেকে তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া হচ্ছে। এখন তোমার পোস্টিং হবে ফিল্ডে, যেখানে তোমাকে প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে দেখা করে রিপোর্ট তৈরি করতে হবে। মেঘনা ব্রিফকেস খুলে দুটি দলিল বের করে সামনে রাখলেন। প্রথমটি ম্যানেজারের বদলির আদেশ, দ্বিতীয়টি একটি কারণ দর্শানো নোটিশ, যাতে লেখা ছিল যে তার আচরণ ব্যাংকের নীতির বিরুদ্ধে পাওয়া গেছে। ম্যানেজার তখন ঘামে ভিজে গেছিলেন। কাঁপা কাঁপা স্বরে বললেন, ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি লজ্জিত, গতকালের জন্য মন থেকে ক্ষমা চাইছি। মেঘনার চোখ তখনও স্থির ছিল, কিন্তু তার কণ্ঠে সেই ন্যায় ছিল যা একজন অফিসারের পরিচয়। কিসের জন্য ক্ষমা চাইছো? শুধু আমার অপমান করেছিলে, নাকি সেই সব গ্রাহকদের যারা সাধারণভাবে আসে কিন্তু তোমার চোখে শুধু তাদের পোশাক দেখা হয়? তুমি কি কখনো ব্যাংকের নির্দেশিকা পড়েছো? তাতে স্পষ্ট লেখা আছে, প্রত্যেক গ্রাহক সমান, কেউ ধনী গরিব নয়, আর যে কর্মচারী বৈষম্য করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক মুহূর্ত থেমে তিনি কঠোর স্বরে বললেন, আমি চাইলে আজ তোমাকে সাসপেন্ড করতে পারতাম, কিন্তু আমি তোমাকে নিজেকে সংশোধন করার একটা সুযোগ দিচ্ছি। পরের বার তোমার নাম নয়, তোমার পরিচয় মুছে দেওয়া হবে। তারপর তিনি ব্যাংকের নিরাপত্তা প্রহরী রূপাকে ডাকলেন। রূপা ভয়ে ভয়ে কাছে এলো, তার চোখে অশ্রু ছিল। কাঁপা হাতে বলল, ম্যাডাম, আমাকে মাফ করে দিন, আমার খুব বড় ভুল হয়ে গেছে, এবার থেকে কাউকে এভাবে ভাববো না।
মেঘনা তার দিকে তাকিয়ে বললেন, পোশাক দেখে কাউকে ছোট মনে করো না, আজ যে শিক্ষা পেলে তা সারা জীবন মনে রাখবে। ব্যাংকের পুরো কর্মীদল তখন মাথা নিচু করে তাহলেই ছিল। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, পদ নয়, চিন্তাধারা দিয়ে মানুষ বড় হয়, যে মানবিকতা বোঝে সেই সত্যিকারের অফিসার। এই বলে মেঘনা তার মায়ের সঙ্গে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন। ব্যাংকে কয়েক মুহূর্ত নীরবতা ছেয়ে গেল। তারপর একে একে সবাই একে অপরের দিকে তাকালো। সবার চিন্তাধারা বদলে গেছিল। সেই দিনের পর ব্যাংকের পরিবেশ বদলে গেল। এখন প্রতিটি গ্রাহককে সমান দেওয়া হতে লাগলো। কারো শাড়ি দেখে তাকে গরিব বলা হলো না, এবং সবার মনে এই কথা বসে গেল, কখনো কোনো সাধারণ মানুষকে তুচ্ছ ভেবো না, পরের বার সেই মানুষই তোমার সামনে বিশেষ হয়ে দাঁড়াতে পারে। বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা একটা বড় শিক্ষা পাই। আমাদের দেশে প্রায়ই দেখা যায় যে মানুষ অন্যদের তাদের পোশাক, অবস্থা বা পরিস্থিতি দিয়ে বিচার করে, কিন্তু এই গল্প আমাদের শেখায় যে কাউকে তার পোশাক বা সাধারণতার জন্য কখনো কম মনে করো না। হয়তো সেই মানুষ তোমার চেয়ে অনেক উঁচু পদে আছে বা অনেক বেশি সম্মানের অধিকারী। প্রত্যেক মানুষকে সমান সম্মান দেওয়াই উচিত। গরিব হোক বা ধনী, প্রত্যেকের সঙ্গে মানবিকতার সঙ্গে ব্যবহার করাই আসল মানবিকতা। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের ঐতিহ্য। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। অনেকেই নিয়মিত আমাদের বাংলা গল্পের আসর 2025 চ্যানেলের ভিডিও দেখেন, কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি। প্রতিটি ভিডিও বানাতে আমরা দিনরাত পরিশ্রম করি। আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইবই আমাদের প্রেরণা। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কমেন্টে কমপ্লিট লিখে জানাও, যেন বুঝি কতজন সম্পূর্ণ দেখেছে। আপনি কোথা থেকে দেখছেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। জানতে ভালো লাগে আমাদের গল্পগুলো কোথায় পৌঁছাচ্ছে।